ভৌতিক কথা পডকাস্টের 108 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে এই পডকাস্টে রয়েছেন সৈরানী। সৈরানীকে তোমরা অনেকে রানীমা বলেও চেনো। রানীমার বলা ঘটনা তোমরা বেশ পছন্দ করো, তাই আবারও রানীমা তার একটা অভিজ্ঞতা, নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে চলে এসেছে। আজকের এই পডকাস্টে তোমরা প্রথম যে ঘটনাটা শুনবে সেটা লক্ষ্মী চুরির ঘটনা। একটা লক্ষ্মী ঠাকুর চুরি করার পর অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল এবং সে মামলা করে তারপরে সেই লক্ষ্মী ঠাকুরটা তার বাড়ি থেকে নিয়ে এসেছিল। আর একটা ঘটনা, সেটা হচ্ছে একটা বাড়িকে কেন্দ্র করে। দুটো ঘটনাই আজকে তোমাদের বেশ লাগতে চলেছে, তাই তোমরা দেরি করো না, তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। এখন তোমরা পাড়ি দিতে চলেছ ভূতের এবং অলৌকিক জগতে। চলো এবার আমরা শুরু করছি পডকাস্ট। হ্যালো। হ্যাঁ বলো। কেমন আছো বলো? ওই আজকে ঠান্ডাতে জমে যাচ্ছি। যা ঠান্ডা পড়েছিল বাবারে। এখনো রানিং ওটা। না, আমাদের এখানে আজকে ঠান্ডাটা একটু কম, তুলনামূলক অনেকটাই কম। তা বাদে গতকাল প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর তার আগে তো চলছিলই, মানে কন্টিনিউ চলছিল। তো তোমার সাথে লাস্ট যে পডকাস্ট হয়েছিল সেটা বোধহয় মোটামুটি 2 মাস তো হয়েই গেছে না, 90 নম্বর এপিসোড সামথিং এরকম কিছু একটা হবে। হ্যাঁ, সেখানে তুমি মনে হয় বেনারসের কোনো একটা স্টোরি বলেছিলে, তাই না? হ্যাঁ, বেনারসের একটা স্টোরি বলেছিলাম। এটা স্টোরি নয়, ওটা অরিজিনাল স্টোরি তো না, ইনসিডেন্ট। সরি, এটা মাই মিস্টেক। ইনসিডেন্ট ব্যাপারটা হচ্ছে, তুমি আজকে যে ঘটনাটা বলবে, যেটা তোমার সাথে কথা হলো, সেটা হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, লক্ষ্মী চুরির ঘটনা। সাধারণত মানে ভৌতিক কথা মানে পডকাস্টে, প্ল্যাটফর্মে সাধারণত কালী, দশমহাবিদ্যা এই সমস্তই শোনা যায়, কিন্তু এই স্টোরিটা একটুখানি কিছুটা লক্ষ্মীর ক্ষেত্র যে তন্ত্রকে ইউজ করা যায়, আমি সেই জন্য এই কাহিনীটা মানে শোনাতে চাইছি। ওকে। তো তুমি তাহলে মানে নিজের বাড়ির সাথে ঘটনাটা অ্যাকচুয়ালি, যার জন্য আমি এটা খুব সুন্দর করে আমি আশা করি আমি বলতে পারবো। ওকে। এবং আমার নিজের সাথে ঘটা জিনিসটা। ওকে, তাহলে তুমি এইটা দিয়ে শুরু করো, ঠিক আছে? মানে একদম ডিটেইলসে লক্ষ্মী ঠাকুরের যে ঘটনাটা আছে। অ্যাকচুয়ালি আমি নামটা বলছি না, মানে বন্ধুটার নামটা, আমার জায়গাটার নামটা বলছি না। ওকে। তো বন্ধুটা আমার খুবই ক্লোজ, ঠিক আছে? আচ্ছা। তো আমাদের আশেপাশেই বাড়ি। ওকে। তো এবারে ওর বাড়িতে 2019 সাল নাগাদ একবার মানে হয় বাড়িতে সত্যনারায়ণ পুজো, তো সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়েছিল। তো ওদের বাড়িতে সেইভাবে মানে ঠাকুর দেবতার চল কিন্তু সেভাবে ছিল না। মানে আমরা যেমন জিনিসটা জানি যে আমাদের বাড়িতে যেমন, আমি বলছি না, অনেকের বাড়িতে যেমন ধরো দুবেলা ভোগ হচ্ছে, ঠাকুরের নিত্য সেবা হচ্ছে, বা শালগ্রাম থাকলে তার আলাদা আলাদা ব্যাপার থাকে। ওদের বাড়িতে ঠিক সেটা নয়। ওদের বাড়িতে 8-5 জন সাধারণ মানুষের মতো থেকেও ওদের বাড়িতে মানে পুজো আচ্ছার কোনো চল নেই। সাধারণ মানুষের বাড়িতে তাও যা হয়, ওদের বাড়িতে সেরকম ছিল, কিন্তু নতুন একটা ঘর করেছিল বলে ওরা একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করে। তো এবারে আমি গিয়ে দেখি, আমি ওখানে ইনভাইটেড ছিলাম। তো আমি গিয়ে দেখি যে সত্যনারায়ণ পুজো হচ্ছে, কিন্তু কোনো লক্ষ্মী বা লক্ষ্মীর মূর্তি তো দূরের কথা, কোনো লক্ষ্মীর ছবি পর্যন্ত নেই। তো এবারে আমার মানে নলেজে যেটুখানি কুলোয় আমি সেটুখানি ওকে মানে বললাম যে এরকম সত্যনারায়ণ হচ্ছে, নারায়ণের পাশে তো লক্ষ্মী ছাড়া তো পুজো হয় না,
হুম। একটা লক্ষ্মীর ছবি বা কিছু এনে অন্তত বসা। তো ও আর ঘটনাবশত ওই সময় আমার একটা বাড়ির লক্ষ্মী, মানে আমার বাড়ির যে কুলদেবী লক্ষ্মী, ওই লক্ষ্মীটা অষ্টধাতুর। ঠিক আছে, ওই অষ্টধাতুর লক্ষ্মীটাকে আমি মানে পালিশ করতে দিয়েছিলাম। মানে অনেক বছর ধরে ওটা রয়েছে, ওটা প্রায় নয় নয় করে হলেও হ্যাঁ 100 বছরেরও বেশি আচ্ছা। পুরনো লক্ষ্মী। ঠিক আছে, তো হ্যাঁ 100 বছরের বেশি পুরনো লক্ষ্মী। তো সেটা জানো তো, মানে ধাতু তো কেমন কালো হয়ে যায় বা হয়ে যায় হুম সেটা হুম। দেখেইছো। এবারে ওটা হাড়ির মধ্যে যেহেতু ওই লক্ষ্মী থাকেন, তো ওটা পুরো মানে ধাতুটা পুরো কালো হয়ে গেছে। তো অনেক আচ্ছা। কিছু মানে পালিশ টালিশ করা হয়নি। তো ঘটনাচক্রে আমি ওই সময় ওই লক্ষ্মীটাকে পালিশ করতে দিয়েছিলাম। তো আমাকে হঠাৎ করে সেই সময় দোকানদার ফোন করে যে আপনার লক্ষ্মীটা হয়ে গেছে, আপনি নিয়ে যেতে পারেন। তো আমি তখন ভাবলাম যে এমনি বিগ্রহ মানে পালিশ টালিশ করে আনলে তাতে দোষ দোষ থাকে। তো ওটাকে আবার শোধন টোধন করতে হয় পঞ্চামৃত দিয়ে, শোধন টোধন করে আবার যথাস্থানে লক্ষ্মীকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়। হুম। তো এইবারে আমি আমি অতটা তখন আমি এগুলো এত এত কিছু ডিটেলস জানতাম না, এটা পরবর্তীকালে জেনেছি। আচ্ছা। কিন্তু তখন আমি এই বিষয়ে খুবই অজ্ঞ ছিলাম। তো আমি লক্ষ্মীটা যখন আনা হয়েছিল, তো ওদের বাড়ি কালকে আছে, তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে কালকে তো তোদের বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণের পুজো আছে, তো আমি এখান থেকে একটুখানি লক্ষ্মীটাকে পঞ্চামৃত দিয়ে নিশ্চয়ই বাউন ঠাকুরটা আসবেন, তো তিনি একটুখানি পৈতে ছুঁয়ে দেবেন বা একটা নর্মালি একটা করে আমি এটাকে নিয়ে চলে যাবো। তো নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওরা যেমন ভাবে পুজো হয় পুজো হয়েছে, এবং সেদিন বোধহয় বৃহস্পতিবার ছিল। তো আমি তখন নিজে থেকেই বললাম যে বৃহস্পতিবার তো আজকে আমার ঘর হোক আর তোর ঘরই হোক, একটা কল্যাণ অকল্যাণের তো ব্যাপার আছে, বৃহস্পতিবার লক্ষ্মীকে বার করতে নেই। তো আজকে থাক, আজকে তো এমনিও পুজো হয়েছে, নারায়ণের পাশ থাক, আমি কালকে সকালে এসে নিয়ে যাবো। আচ্ছা। হুম। এবারে আমি যথারীতি সকালে গেছি। তো সকালে যাওয়ার পর ওরা বললো যে উম, আমার পুজোটা একটু দেরিতে ছিল, মানে এই ওদের পুজোটা হয়েছে বৃহস্পতিবার, তারপরেই কোনো হয়তো এই ছিল, মানে একটা ডেট কিছু ছিল, লক্ষ্মী বার বা এরকম কিছু লক্ষ্মী পুজোর ডেট ছিল। তো হুম। আমার সেই ডেটে পুজো হওয়ার কথা, মানে যেহেতু পালিশ টালিশ করেছি আর কি। আচ্ছা। তো এইবারে উম, আমাকে বললো যে ঠিক আছে তুই 2 দিন বাদে নিস না, কেননা এখন নিলে আবার কদিন এসেছে মা সেবা পাবে। আমি ভালো মনে রেখে দিয়েছি, আমি বলছি, ঠিক আছে তাহলে থাক, অসুবিধা নেই, আমি 2 দিন বাদেই নেবো। ঠিক আছে, হুম। 2 দিন বাদে কোনো না কোনো একটা এক্সকিউজ পড়ে যাচ্ছে, মানে এই হয়তো এইবারে যেতে নেই, এই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা লক্ষ্মীকে বার করতে নেই, এরকম নানা রকম একটা এক্সকিউজ পড়ে যাচ্ছে। ঠিক আছে, হুম। আমি ভাবছি যে কি হলো ব্যাপারটা, এক্সকিউজ পড়ে যাচ্ছে কেন বারবার এরকম করে। এবার কাল চক্রে আমারও জানি না কেন, হয়তো আমার উপরে মা রুষ্টই হয়েছিলেন। আমিও না, মানে তখন এত আমি আমি আগেই বললাম এটা 2019-এর ঘটনা কিন্তু হুম। তো আমি তখন এত কিছু আমি আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিন্তু জানতাম না। তো তারপরে আমি কালচক্রে তো আমিও জিনিসটা না মানে মাথা থেকে আমার বেরিয়ে যায়। আচ্ছা। হয়তো দর্শক বন্ধুরা হয়তো শুনলে বলবে বা শ্রোতা বন্ধুরা হয়তো শুনলে বলবে যে এত বাড়ির কুলদেবী এত বছরের পুরনো সে ভুলে গেল। হ্যাঁ, এটাই হয়েছে, ভুলেই গেছি আমি। মানে ভুলে গেছি মিন্স আমাকে হয়তো কোনো রকম ভাবে ভোলানো হয়েছে। কিভাবে হলো সেটাই হচ্ছে মেন ঘটনাটা, ওটা আমি পরে আসছি। তো হুম। আমি ভুলে গেছি রীতিমতো। এবারে তারপরে কোভিড এলো। তারপরে কোভিড এলো। কোভিড আসার পর 2020 সাল, আমি কিন্তু কনস্ট্যান্ট ভুলে আছি লক্ষ্মীটার বিষয়। আমি হুম। কিন্তু কোন রকম মনে নেই আমার লক্ষ্মীটার বিষয়। ঠিক আছে, হুম। তারপরে কিন্তু আমার বাড়িতে লক্ষ্মী পুজো মানে এবং ঘটনাচক্রে আমার বাড়িতে ওই লক্ষ্মী পুজোটা তবে সেদিন থেকেই বন্ধ হয়ে যায়। মানে আমাদের যে পৌষ লক্ষ্মীর পুজো হয় এটা তো সেই হুম। লক্ষ্মী। আমাদের মানে বছরে আমাদের 5 বার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। একটা হচ্ছে আচ্ছা। পৌষ মাসে, মানে যে কোনো বৃহস্পতিবারে।
হুম। আর একটা হচ্ছে মাঘ মাসে, মানে পয়লা মাঘ, একটা চৈত্র মাসে, চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার, একটা ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার, হুম। আর একটা হচ্ছে তোমার এমনি কোজাগরিতে তো হয় পুজো, বাদ দাও ওটা, আমাদের যেহেতু দুর্গাপুজো হয় বাড়িতে সেই সেই সূত্রে হয়। আর একটা হচ্ছে তোমার কার্তিকী অমাবস্যাতে। আচ্ছা। ঠিক আছে, কার্তিকী অমাবস্যাতে পুজোটা হয়। হ্যাঁ, তারপর কি হয়েছে, তো কোভিড এর পর এখন আরো 2021 এলো, 2021 হয়ে গেল। তো আমাদের বললাম না 6টা লক্ষ্মী পুজো হয়। হুম। এবার 6টা লক্ষ্মী পুজোর সময় আমাদের লক্ষ্মী পুজোটা বন্ধ হয়ে যায় কিন্তু, ঠিক আছে। হুম। আচমকাই বন্ধ হয়ে যায় এই কারণে, কেননা আমাদের বাড়িতে পারিবারিক অনেক রকম ঝামেলা, অনেক রকম মানে ফিনান্সিয়াল দিক দিয়ে অনেক মানে Crisis. হ্যাঁ হুম। ক্রাইসিস থেকে শুরু করে অনেক মানে সম্পত্তি নিয়ে বিবাদ, বিক্রি বাটা নিয়ে বিবাদ, এই সমস্ত শুরু হয়। ওকে। ঠিক আছে। আর এমনি কোভিডে মানুষের দুর্দশা তো জানোই, ওটা আলাদা করে বলার কিছু নেই। হুম। তার উপরে এই একটা মরার উপরে ঘা আর কি তৈরি হয়, বুঝলে তো। হুম। তো এবারে 2022 বা 23-এর প্রায় শেষের দিকে যখন চলে আসি, আমাদের একটুখানি মানে বড় বড় বিপদের সম্মুখীন আমাদের পরিবারকে হতে হচ্ছিল। মানে ওকে। টাকা থাকছে না, টাকা আসছে বেরিয়ে যাচ্ছে, মানে শ্রীহীন যে ব্যাপারটাকে বলে, হুম। মানে শ্রীহীন হয়ে পড়া বলে না, হুম। 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 সেইটাই হচ্ছে আমাদের বাড়িতে। তো এরপরে উম আমি কি করলাম, আমি তো এমনি আধ্যাত্মিক জীবনের সাথে যুক্ত রয়েছি। তো আমি অনেককে অনেক রকম ভাবে বলছি, দেখ এরকম প্রবলেম হচ্ছে, কিভাবে কি করা যায়। কারণ এগুলো তো কোনো ডাক্তার বদ্রি দিয়ে সারানো যায় না, হুম। তাই না? হুম। এগুলোর জন্য কোনো স্পিরিচুয়াল হেল্প কিন্তু নিতেই হবে, বা কোনো তান্ত্রিক জ্যোতিষী যাই বলো না কেন তাদের সান্নিধ্যে আসতে হবে। আসতে হবে। হুম। হ্যাঁ। তো এবারে আমি তখন একজনের সঙ্গে কথাবার্তা বললাম, করলাম, বললো যে সে আমার বাড়িতে এলো। বাড়িতে এসে সে আমার মানে মাটি পরীক্ষা যেটা হয়, মাটি পরীক্ষা করলো। মাটি পরীক্ষা করার পর তিনি দেখলেন যে না, বাড়িতে এমনি বাস্তুর তো কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। এবং অনেকেই এর আগে এসেছেন বা অনেককে দিয়ে দেখিয়েছি, কিন্তু কেউ অ্যাকচুয়ালি প্রবলেমটা ধরতে পারছে না। কেউ ভণ্ড, আবার কেউ ঠিকঠাকই বলছে, আমি বুঝতে পারছি যে আমার জীবনের সাথে মিল খাচ্ছে আচ্ছা। জিনিসটা। তো কেউ কিছু বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। তখন আমাকে একজন বলল, তোমার বাড়ি থেকে কি কিছু হারিয়ে গেছে? আমারই একজন একজন পরিচিত, যে তোমার বাড়ি থেকে কি কিছু হারিয়ে গেছে, বা তুমি কি কোনো জিনিস কাউকে দিয়েছো, বা সেটা নাওনি, কোনো ঠাকুরের জিনিস, এরকম কিছু। আমি বললাম না, সেরকম তো কোনো ব্যাপার ঘটেনি। সেরকম কোনো ব্যাপার ঘটলে আমি তো সেটা জানতেই পারতাম। আমার বাড়িতে বছরের পর বছর দুর্গাপুজো হচ্ছে, বছরের পর তখন বলছে যে আমাকে একটুখানি ব্যাপারটা দেখতে দাও। তো তখন উনি নানা রকম আমাকে প্রশ্ন করতে থাকলেন, উনি যে কি পুজো তোমাদের? আমি বলছি যে হ্যাঁ, তবে আমাদের লক্ষ্মী পুজো হতো, ধানের লক্ষ্মী পুজো হতো, ধান্য লক্ষ্মী, তো সেই পুজোটা এখন আর হয় না। আচ্ছা। হ্যাঁ। তো বলছে যে উম, সেই পুজোটা কেন বন্ধ হলো? আমি না তখনও ঠিক মাথা খেলিয়ে বার করতে পারিনি জিনিসটা। আচ্ছা। এরকম বন্ধ যে ব্যাপারটা, আমি না বন্ধ হলো এই নানা রকম পারিবারিক চাপে, মানে ক্রাইসিসে বন্ধ হয়ে গেছে। তো হুম। তখন বলছে যে না, এটা তো এমনি হবে না, এর অন্য কোনো ব্যাপার আছে। এর মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর মাঝখানে কিন্তু নানা রকম ভাবে আমার শরীর খারাপও হচ্ছিল। আচ্ছা। হুম, নানা রকম ভাবে অদ্ভুত টাইপের শরীর খারাপ হচ্ছিল। অদ্ভুত মিন্স কিরকম, মানে হয়তো ধরো এক হাত পা কেটে যাওয়া, এরকম আচমকাই হাত পা কেটে গেল, আর রক্ত বেরোচ্ছে অথচ আমি জানি না কিভাবে কেটে গেছে, এরকম একটা ব্যাপার, বুঝলে তো। হুম। তো তারপরে কি হলো, উম আমি ওকে আমি বললাম যে ঠিক আছে, আমি ভেবে দেখবো, যদি কি এরকম কিছু থাকে তোমাকে আমি জানাবো। তো আমি ব্যাপারটা ওখানে স্টপ হয়েছে। তারপর স্টপ হওয়ার পর একদিন আমি রাত্রে যেমন প্রত্যেকদিন রুটিন অনুযায়ী শুই তেমনই শুয়েছি। তখন হঠাৎ করে আমার
স্বপ্নে হয়তো এটা আমি জানি না কে কিভাবে নেবে, কিন্তু আমি এটা আমার স্বপ্নের ব্যাপার এখন আমি বলতে পারি, কেননা আমার সমস্ত কিছু মিটে গেছে ঝামেলাটা। তো আমার স্বপ্নের মধ্যে কেউ একজন বলছে যে আমি যেখানে আমাকে রেখে এসেছিস, আমি তো যেখানেই আছি সেখানেই বন্দি হয়ে আছি, সেখানেও আমি ঠিক মতো নেই, তুই Okay. আমাকে সেখান থেকে নিয়ে আয়। কে বলেছে, উম, উম, কোন দেবী বলেছে, আমার এই সমস্ত কোনো খেয়াল নেই। আমি শুধুমাত্র স্বপ্নের মধ্যে এইটুখানি আমি শুনেছি। ঠিক আছে, হুম। মানে মানুষ যেমন স্বপ্নের মধ্যে একজন অবয়ব বা পার্টিকুলার একজন দেবদেবীকে দেখতে পান বা তাদের চিন্তা ভাবনায় আসে, আমার কিন্তু এরকম কিছু হয়নি। আমি শুধু এইটুখানি কথাই শুনেছি। ঠিক আছে, তারপরে এটা রীতিমতো আমি পরদিন সকালবেলা ফোন করে ওকে বলেছি যে এরকম এরকম হয়েছে, তো কি ব্যাপারটা কি। তখন আমারই বাড়িতে দুর্গাপুজো করেছিল একজন, আচ্ছা। তো সে একজন মানে বৃহন্নলা তান্ত্রিক। আচ্ছা। ঠিক আছে, বৃহন্নলা তান্ত্রিককে দিয়ে সে আমার ওই বন্ধুটা তার সাথে যোগাযোগ করে, মানে আমাদের বাড়িতে পুজোর সূত্রেই সে যোগাযোগ করে, এবং সেই বৃহন্নলা তান্ত্রিককে দিয়ে ওর মা আর ও মিলে ওই লক্ষ্মীকে বন্দি করে ওদের বাড়িতে। আচ্ছা। মানে ওই লক্ষ্মী ওর বাড়িতে যাওয়ার পর থেকে ওর বাড়ি একতলা ছিল, দুতলা হয়ে গেল, হঠাৎ করে 3 তলা হয়ে গেল। ওদের মানে মাসিক ইনকাম মানে মানে চোখে পড়ার মতো একটা জিনিস হতে থাকলো। আচ্ছা। ঠিক আছে, চোখে পড়ার মতো একটা জিনিস হতে থাকলো। তো এইবারে তখন আমার কাছে আস্তে আস্তে এবার সবকিছু মনে পড়তে শুরু করছে যে কি হলো ব্যাপারটা, এইরকম ব্যাপারটা হঠাৎ করে। এবার আমি আস্তে আস্তে মাইন্ডে আমার ঘটনাগুলো সাজাচ্ছে যে 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 যার এরকম একতলা বাড়ি ছিল সে হঠাৎ করে এরকম হয়ে গেল, যার এরকম কিছু মানে মান্থলি ইনকাম এরকম ছিল না সে এরকম হয়ে গেল। এরকম আস্তে 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 আমি বুঝতে পারছি ঘটনাগুলো আমার, আর ঠিক আমি মানে ঘটনাগুলো রিলেট করতে পারছিলাম। ঠিক আছে, এবারে ওই তান্ত্রিককে দিয়ে ওরাই লক্ষ্মীকে বন্দি করেছিল, মানে তন্ত্রক্রিয়া দিয়ে। তান্ত্রিক লক্ষ্মী কিন্তু তান্ত্রিক পুজো মানে তান্ত্রিক উপায়েও কিন্তু লক্ষ্মী পুজো হয়। ঠিক আছে, আমরা সাধারণ গৃহস্থের বাড়িতে সেই সব প্রয়োগ নেই, এগুলো বড় বড় কোনো তান্ত্রিক যারা তন্ত্রবিদ্যায় সিদ্ধ বা এ হবে, আমরা তো জানি তান্ত্রিক লক্ষ্মী বলতে কমলা। আর তান্ত্রিক মতে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা মোর ডেঞ্জারাস। হ্যাঁ, এবারে উনি সেই তান্ত্রিক উপায়ে লক্ষ্মীকে বন্দি করে রাখে ওর বাড়িতে। এটা হচ্ছে মূল রহস্য ছিল। তো তারপরে আমি সব ঘটনা আস্তে আস্তে আমি বুঝতে পারি। তো বুঝতে পারার পর আমি স্বপ্নটাকেও আমি রিলেট করি। এবার রিলেট করার পর তখন আমাকে বলে যে তুমি মানে যে আমাকে আর কি সৎ পরামর্শ দিয়েছিল, তুমি বেনারস যাও। তোমাকে বলেছিলাম আমি কিছু একটা কাজে বেনারস যাব, আমি বলেছিলাম এই কাজে বেনারস থেকে ওখানের সিদ্ধ মানে যে ওখানকার সিদ্ধ যে এ আছে মানে ভৈরবের মন্দির, অন্নপূর্ণা মন্দির, ওখানকার কিছু কিছু জিনিস, মানে ওখানকার অন্নপূর্ণার চাল, মা অন্নপূর্ণার হাতের চাল, তারপর ওখানে লক্ষ্মীর কিছু জিনিস কিনতে পাওয়া যায়, অনলি ওটা বেনারস মানে বেনারসেই পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু ওটা বেনারসে ওই জায়গাটা হচ্ছে এইগুলোর জন্য বিখ্যাত। ঠিক আছে, ওইখান থেকে ওখানকার জল, তারপরে গঙ্গা জল, ওখানকার মাটি, ওখানকার অনেক কিছু আমাকে নিয়ে আসতে বলা হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। এই কিছুদিন আগে জাস্ট রিসেন্টলি আমি সবকিছু নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি লক্ষ্মীর জন্য মামলা করি। ঠিক আছে, মামলা হয় আমাদের। মামলা বলতে তুমি ভাববে যে একটা এরকম কখনো কি হয়েছে কেউ লক্ষ্মীর জন্য মামলা করেছে, শুনেছো? কখনোই মনে হয় শোনোনি এই কথাটা। কিন্তু আমি এইটা মামলাটা এরকম ভাবে হয় যে আমি আমাদের কুলদেবী লক্ষ্মী এইভাবে আমি এটা ফেরত পেতে চাই, এইভাবে হয়। আর ঘটনাচক্রে আমার কাছে সমস্ত কিছু
আমি প্রমাণগুলো জোগাড় করি। আচ্ছা। প্রমাণগুলো জোগাড় করার পর এবং আস্তে আস্তে আমি সমস্ত কিছু জানতে পারি যে ওর বাড়িতে কোন তান্ত্রিক এসেছিল এইগুলো। তখন এও আমাকে বলে এই কোনো বিশাল কোনো পাওয়ারফুল একটা কোনো তান্ত্রিক দিয়ে এই লক্ষ্মীকে বন্ধন করা হয়েছে। ওই লক্ষ্মীকে ওই বন্ধন না ছাড়াতে পারলে তোমার বাড়ির উন্নতি কিন্তু হবে না। তো তোমার বাড়িতে লক্ষ্মীকেও প্রতিষ্ঠা করা যাবে না। নয় তুমি নতুন করে সব লক্ষ্মী প্রতিষ্ঠা করো, আর নয় পুরাতন লক্ষ্মীকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আচ্ছা। এবং বেশি কার্যকরী হবে কোনটাতেই না, পুরাতন লক্ষ্মীকে তুমি যদি ফিরিয়ে নিয়ে এসো, ওটাতেই তোমার কার্যকর হবে। কারণ একটা 100 বছরের পুরনো লক্ষ্মীর একটা যে মানে ভ্যালু তো কিছু তো আছেই, তাই না? তো ওইখান থেকে লক্ষ্মীকে তারপরে আমি ওটা একটা করি, একটা সাধারণ উকিলের জাস্ট একটা লয়ারের চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়ার পর আমাকে লক্ষ্মীটা কিছুতেই না দিতে চাইছিল না। প্রথমেই কিন্তু আমি চিঠি টিঠি দিইনি। আমি প্রথমে অনেকবার লক্ষ্মী চেয়েছি যে আমার লক্ষ্মী আমাকে ফেরত দিয়ে দে, আমি নিয়ে যাব, এবার আমার সময় হয়ে গেছে। এতদিন বলে এতদিন তুই কেন আসিসনি, এতদিন তুই কেন লক্ষ্মীর কথা বলিসনি। আমি তো আর ওকে বলতে পারছি না যে এই সমস্ত ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো। আমি বলছি না, আমার হয়তো এতদিন আমি ঠিক জানতাম না। আমি কি বলবো এর কোনো উত্তর আমিও দিতে পারছিলাম না, সদ উত্তর, যে আমি এতদিন ভুলে গেছিলাম বা এ হয়ে গেছিল। তো আমার এখন লক্ষ্মীটা ফেরত চাই, আমি এটা বললাম। তো বলার পর আমাকে এবার ওই দিক থেকে ওই তান্ত্রিক মানে যে গৃহনালা তান্ত্রিক ও বলছে না, কিছু এই লক্ষ্মী যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ঘর থেকে সমস্ত কিছু চলে যাবে। কারণ এই লক্ষ্মীকে আমি নিজে ওখানে গিয়ে বন্ধন করে দিয়ে এসেছি। মানে ও তো প্রতিষ্ঠা করেন, ও তো লক্ষ্মীকে কুকার্যের জন্য মানে করেছে। আর আমার এদিকে তো আমার বাড়ি থেকে তো অলক্ষ্মীকে প্রবেশ করিয়েছে। অলক্ষ্মীকে প্রবেশ কিভাবে করিয়েছে এবার সেই ঘটনায় আসছি, যেখানে আমি দেখতে পাই যে আমার বাড়ির কাছে কোনো কিছু কালো কাপড়ে করে কিছু বেঁধে ভোরবেলাতে ফেলে দিয়ে গেছে। এরকম না আমি প্রায় অনেকবার অনেক কিছু আমার গেটের সামনে দেখতে পাচ্ছি, মানে যেগুলো আর কি তন্ত্রক্রিয়া করার জন্য উপযুক্ত। কখনো মাছের হাড়, কখনো মানে যা যা অলক্ষ্মীর প্রতীক আর কি, কখনো কাকের পালক, কখনো কালো কাপড়ে বাঁধা, লাল কাপড়ে বাঁধা, লাল শালু দিয়ে বাঁধা কোনো কিছু, হয়তো নুন 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 পোড়া, হলুদ পোড়া, এই সমস্ত ফেলে দিয়ে চলে গেছে। ঠিক আছে, এবার আমার কাছে তো ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। যত ঘটনাগুলো এদিকে এগিয়ে আসছে আমি পুরোনো ঘটনাগুলোর সাথে রিলেট করছি, আর যা যা আমাকে মানে আমার ওই বন্ধু বলেছে তাই তাই মিলে যাচ্ছে আস্তে আস্তে। এবারে আমি ভাবছি যে এইরকম করে, আর সত্যি আমার বাড়িটা একদম শ্রীহীন হয়ে পড়ছে। বলছে দেখ বাড়ির লক্ষণগুলো দেখ, কিন্তু সব শ্রীহীন হয়ে পড়ছে তোর বাড়ি আস্তে আস্তে। দেখ বাড়ির ওই একটা মন্দিরের আমাদের ওপরে যে মন্দির আছে, দেখ ঠাকুর আমাকে বলে ঠাকুর ঘরের দেয়াল দিয়ে দেখ তো কোনো বট গাছ উঠেছে কিনা। আমি দেখি সত্যি তাই উঠেছে। তারপরে বললো যে দেখ তো বাড়িতে এরকম আমাদের গরু ছিল বাড়িতে, গরুটা আমাদের মারা গেল। তো সেখান থেকে ওটা গরু মারা যাওয়া মানে তো বুঝতে পারছো একটা অশুভ সংকেত ওগুলো। তারপরে একটা কালো বিড়াল সব সময় আমাদের বাড়িতে এসে যাচ্ছে, মানে বাড়িতে আসছে বলতে কি বলতো, আমি রাত্রিরে বাথরুম করতে উঠছি, আমাদের কোনো না কোনো ফাঁক ফোকর থেকে কালো বিড়ালটা দেখি নেমে চলে যাচ্ছে আমাদের বাড়ির নিচে দিয়ে। আচ্ছা। এই সমস্ত ঘটনা ঘটছে। এগুলোকে আমি ঠিক মানে ভৌতিক বলবো না, কিন্তু এগুলো তান্ত্রিক পদ্ধতিতে এইগুলো সমস্ত কিছু ক্রিয়েট করা হচ্ছে। এবারে তত আমাদের বাড়িতে সমস্ত কিছু শরীর খারাপ, আমাকে বললো তুই ইমিডিয়েটলি লক্ষ্মীটাকে নিয়ে আয়, ওই লক্ষ্মীটাকেই তোকে নিয়ে আসতে হবে। তারপরে ও নানা রকম বাহানা দিচ্ছে যে আমি এখন দিতে পারবো না, আমার এখন অসৌচ চলছে, এই চলছে, তমুক চলছে, অমুক চলছে, কিন্তু আসল কারণটা তো বলছে না। আসল কারণটা তো ওই তান্ত্রিক ওকে বলে দিয়েছে যে আমি লক্ষ্মীকে বন্ধন করে দিয়েছি, এই লক্ষ্মী হচ্ছে পাওয়ারফুল লক্ষ্মী, এই লক্ষ্মীর অনেক কদর আছে, এই লক্ষ্মীকে তুমি যতদিন রাখবে তোমার আয় উন্নতি বৃদ্ধি হবে, ওর আয় উন্নতি হ্রাস হবে। এটা তো মেইন গল্প। এরপরে তারপরে তো যখন আর কোনো উপায় পেলাম না, একদিনও বলেই দিল যে না আমি লক্ষ্মী দেব না, তুই কি করবি কর। আচ্ছা ঠিক আছে চল, তাই হোক।
তুই যখন লক্ষ্মী দিবি না, আমি এটাকে মামলাতে নিয়ে যাব। তারপরে আমি একটা লয়ারের সাথে যোগাযোগ করে আমি বললাম যে আমার একটা অষ্টধাতুর লক্ষ্মী এইভাবে বাড়ি থেকে ইয়ে হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তো সেটাকে উদ্ধার করতে হবে। আমি যথেষ্ট প্রুফ দিলাম যে এটাই এই রকমই লক্ষ্মী, ওই লক্ষ্মী, মানে যা যা প্রুফ করার জন্য যা যা দরকার আমি সমস্ত রকম প্রুফ দিলাম। দেওয়ার পর সত্যি কথা বলতে কি, লক্ষ্মী উদ্ধার হলো। আচ্ছা। রিসেন্ট আমার বাড়িতে ওই লক্ষ্মী এসেছে, আমি ছবি পাঠাবো। ছবিটা চাইলে তুমি সবাইকে পোস্ট করতে পারো, দেখাতে পারো। এবং আগামী বৃহস্পতিবার আমার বাড়িতে ওই লক্ষ্মীর পুনঃপ্রতিষ্ঠা, বলেছিলাম আমাকে। পাঠাবো, হ্যাঁ, সেই মানে ছবিও তোমাকে পাঠাবো। তো এবার এখানে এখন আপাতত মানে মামলায় আমার জয়লাভ হয়, জয়লাভ হওয়ার পর ওই লক্ষ্মীকে আমি ফেরত পাই। এটা ছিল লক্ষ্মীর কাহিনী। আশা করি মানে একটু অন্য ধরনের গল্প, ভৌতিক কথা আমি মানে প্রেজেন্ট করলাম। এটা গল্পটা একদমই না, এটা একদম পুরো একদম একটা মানে যতটুকু আমি বলেছি একদম প্রপার একদম ঘটনাগুলো আমি পরপর সাজিয়ে সাজিয়ে বললাম। মানে এটা প্রায় 2019 থেকে চলছে, 2019, 20, 21, 22, 23, 5 বছর। 2024-এ আমার আলটিমেটলি লক্ষ্মী ফেরত আসে। পরশু দিনকে বোধহয় একটা বৃহস্পতিবার আছে, ওই বৃহস্পতিবারে, ওটা হচ্ছে পৌষ পূর্ণিমা। এই পৌষ পূর্ণিমাতেই আমাদের পুজো হবে, লক্ষ্মী প্রতিষ্ঠিত হবে পুনরায়। মানে 5 বছর চলে এই কেসটা। হ্যাঁ, কেসটা চলেনি, মানে কেস বলতে মামলাটা আমি কিছুদিন করেছিলাম, কিছুদিনের মধ্যেই আমার সেটা মানে মিউচুয়ালি সেই মামলাটা হয়ে যায়। মানে যেহেতু একটা ব্যাপার এরকম উকিলের ব্যাপার নিয়ে কোর্টে পৌঁছে যাবে, এইরকম ব্যাপারটা আসতে দেয়নি। এটার মাঝখান থেকেই মানে আমার লয়াররা সমস্ত কিছু মাঝখান থেকে এগুলোকে মিটিয়ে দিয়েছে মোটামুটি। পুলিশের সহায়তা নিয়ে এগুলো করা হয়েছিল, কিন্তু ব্যাপারটা ঠিক করে নিয়েছে। হ্যাঁ, ভয়ে ঠিক করে নিয়েছে আর কি। হ্যাঁ, অনেকটা ওরকম জয়। তো এটা হচ্ছে সেই মামলা ফেরত লক্ষ্মী মামলা করে পেতে হয়েছিল। এটা আমরা অনেক আগে শুনতাম যে এই জমিদার থেকে ওইখানে, ওখান থেকে এখান থেকে ওই চুরি হয়ে গেছে, মামলা করে পাওয়া হয়েছে। এটা একটা সেই রকমই সাক্ষী। কালকে রামেরও প্রতিষ্ঠা দিবস ছিল, কালকে আমার লক্ষ্মীও ফেরত এসেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইটা একটা কাহিনী ছিল, তোমাকে বললাম। আর স্টোরিটা খুব ইন্টারেস্টিং শুনে, মানে যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যে মানে আরো শুনি বিষয়টা কি। আমি আবারও বলছি, আমি এটা অবজেকশন দিচ্ছি, এটা কোনো স্টোরি নয়, এটা একদম মানে ঘটা একদম ইনসিডেন্ট। হ্যাঁ, তো ঘটনা এটা। আচ্ছা, এটা কোনো স্টোরি নয়। আর লক্ষ্মীকে যে বন্দি করা যায় সেটা আমরা পুরাণ ঘাটলেও পাবো, কেননা আমি শুনেছি একটা পডকাস্টে শুনেছিলাম এরকম। হ্যাঁ, বলিরাজ কিন্তু লক্ষ্মীকে বন্দি করে পাতালে নিয়ে গেছিলেন, সেখান থেকে নারায়ণ বামুন অবতার নিয়ে লক্ষ্মীকে ফেরত এনেছিলেন, বন্দিনী লক্ষ্মীকে। তো এটা হচ্ছে, এটা কাইন্ড অফ ওরকম হয়ে গেছে। এখানে বামুন অবতারের ভূমিকাটা পুরোটাই পালন করেছে অ্যাকচুয়ালি আমাদের মানে যে পুলিশ অফিসার আমাদের সামনে। তো তুমি আরেকটা স্টোরির কথা বলছিলে, একটা প্রমোটিং, একটা তোমার বন্ধুর কোনো বাড়ি প্রমোটিং হচ্ছে সামথিং। আমার একটা বন্ধু বাড়ি প্রমোটিং হবে, ওদের একটু পুরোনো ধাঁচেরই বাড়ি, আর বাড়িটাও জরাজীর্ণ। তো ওরা এখন নতুন ফ্ল্যাটে শিফট করে গেছে। নতুন ফ্ল্যাটে শিফট করতে গিয়েও ওদের মানে বাড়ি থেকে কিছু কিছু জিনিস, একবারে তো সব জিনিস নিয়ে আসা যায় না, কিছু কিছু জিনিস তো পড়ে থেকেই যায় পুরোনো বাড়িতে, তাই না? এবার ওই পুরোনো বাড়িতে ওর কিছু হয়তো দলিল, কিছু গয়না গাটি, যার যার ওদের শরিকে কিন্তু 4টে ভাগ বাড়ি, ঠিক আছে? ওদের 4টে ভাগ এখন ভাঙতে একটু টাইম লাগবে, সবে প্রমোটিং এর কথা হচ্ছে।
তো এবারে ওদের যে আর কি ওদের পোর্শনের যে বাড়িটা, এমনি বাড়িটার সামনে দিয়ে গেলে তুমি বুঝতে পারবে যে এখানে কিছু একটা ব্যাপার আছে, হন্টেড ব্যাপার আছে। ঠিক আছে, তো এইবারে ওখান থেকে গিয়ে তারপরে ওরা মানে নতুন ফ্ল্যাটে শিফট করেছে, নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশে আমরা গিয়েও ছিলাম, সবকিছু আমরা খুব ভালো করে এনজয় করে এসেছি। যাই হোক, তো তারপরে ওরা কিছুদিন আগে দিওয়ালির দিনকে ও না একটুখানি মানে ওর বাবা রিসেন্টলি মানে গত হয়। ঠিক আছে, রিসেন্টলি বলতে কয়েক বছর আগে গত হন। তো ওর বাবাকে ভীষণই ভালোবাসে। তো ভালোবাসার ধরুন ওই ভূত চতুর্দশীতে যায় না যে 14 প্রদীপ জ্বালাতে, তারপরে তোমার হয়তো ওনার আত্মার শান্তি কামনাতে উনি যা যা খেতে ভালোবাসতেন সেগুলো একটুখানি দিয়ে আসা, এগুলো মানে এগুলো করে, বরাবর করে। ঠিক আছে, তো ওই বাড়িতে ও মানে কোথাও কিছু নেই। আমি ভাবছি যে আমাকে যখন ও বলছে আমি বলছি যে তোর সাহস হলো কি করে ভাই যে তুই কাজটা করতে গেছিস। মানে ও ওই বাড়িতে গেছে যেখানে আর কি ঘটনাটা ঘটছে, ওই বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে ওখানে ওর বাবার জন্য যা যা উনি কাকু যা যা খেতে ভালোবাসতেন তাই তাই সাজিয়ে ও একটু খেতে দিয়ে এসেছে। ঠিক আছে, এবার খেতে দিয়ে আসার পর দেখে ওর ঘাড়টা খুব ভারী লাগছে, খুব ভারী লাগছে, মানে ঘাড়ের উপরে কেউ চেপে বসলে যে ভারীটা লাগে সেই ভারী লাগছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর ওর ঘাড়ের ওপরে যেন সেই বসে কেউ মানে ধামসাচ্ছে এরকম ব্যাপার একটা। বুঝলাম না ঠিক, মানে সোফার উপরে যেমন আমরা একটুখানি হাঁটু গেড়ে বসে লাফাই, একটা চাপ সৃষ্টি করি, সেই রকম চাপ সৃষ্টি করছে ওর ঘাড়ের ওপরে বসে। আচ্ছা, ও তো পরিকি মরি করে বেরিয়ে তখন পালিয়ে এসেছে। ঠিক আছে, ও তখন পরিকি মরি করে বেরিয়ে পালিয়ে এসেছে। তারপরে ওকে মা খুব বকাঝকা করেছে, বলেছে তুই আর কোনোদিন রাত্রিতে যাবি না, একদম গেলে সকালে যাবি। এবার একদিন ও সকালেও গেছে, সকাল মানে কি দুপুর টাইম করে গেছে। ঠিক আছে, দুপুর টাইম করে গেছে। ওর কিছু জিনিস লকারে ছিল, ওই লকার থেকে সেই জিনিসটাকে ও বার করে কিছু নিয়ে আসতে গেছে। তো বলছে যে ওর ঘাড়ের ওপরে কেউ স্পষ্ট ভাবে একটা নিঃশ্বাস ফেললো দুপুর বেলা। আচ্ছা, দুপুর বেলা কেউ স্পষ্ট ভাবে কেউ জানান দিচ্ছে যে আমরা এখানে আছি। এবার অনেক দিনের বাড়ি, ওর জ্ঞাতি গোষ্ঠী কেউ কিভাবে মরেছে বা কিছু কিভাবে মরেনি সেটা তো ও বলতে পারবে না, তাই না? অনেক দিনের বাড়ি হলে যেমন হয়, 7 পুরুষের ভিটে হলে এখন কে কিভাবে মারা গেছে তুমিও জানবে না, আমিও জানবো না। তো স্পষ্ট বুঝতে পারছে যে ওর ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে। ঠিক আছে, ও সেই অবস্থাতেই তত্তর করে ঘামতে মানে এতটাই ঘামছে, তত্তর করে ঘামতে চাবি দিয়েছে, প্লাস হচ্ছে লকার বন্ধ করেছে, করে ও রাম নাম জপ করতে বেরিয়ে এসেছে। ঠিক আছে, আদ্যা স্তোত্রম পাঠ করেছে। ওদের বাড়িতে খুব সুন্দর আদ্যা মায়ের পুজো হয়। ওই আদ্যা স্তোত্রম পাঠ করতে ও বাড়ি এসেছে। ঠিক আছে, এই রকম দ্বিতীয় দিন হলো। তৃতীয় আর একদিন সন্ধেবেলা ও টোটোটাকে দাঁড় করে ও বলছে যে কিছু মাল আনবো, আবার যাবে। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, কিন্তু ও কিন্তু কনস্ট্যান্ট, দেখো একটা কিছু জিনিস যদি পড়ে থাকে সেটা কি আমি ফেলে আসবো, আমাকে তো নিয়ে আসতেই হবে। এবার সকালেও যদি আমি ভূতের তাড়া খাই, রাত্রিরেও যদি ভূতের তাড়া খাই, তাহলে কখন যাবো আমি? যেতে তো আমাকে হবে। এরপর দিন ও গেছে, মানে কোনো প্রোটেকশনও নিয়ে যায়নি, কিন্তু ভেবেছে আমি যাবো, গিয়ে স্টপ করে নিয়ে চলে আসবো। ওদের আর আগেকার দিনে জানো তো লোহার গ্রিল থাকতো, লোহার গ্রিল। হ্যাঁ, লোহার গ্রিলটা দিয়ে যখন ও ঢুকতে যাচ্ছে, দেখে দুজন ছায়ামূর্তি ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। আচ্ছা, দুজন ছায়ামূর্তি ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। টোটোওয়ালাটাও কিন্তু দেখেছে। টোটোওয়ালাটা বলছে, দাদা আপনি কি কাউকে দেখলেন? বললো ও তো আর বলতে পারছে না তো যে হ্যাঁ আমি ও দেখেছে ব্যাপারটা, কিন্তু ওর হাত পা কিন্তু তখনই ঠান্ডা হয়ে গেছে। বলছে আমি কাউকে একজনকে দেখলাম,
এবার টোটোলাটার মনে খুব সন্দেহ হয়েছে, বলছে দাদা তাহলে আপনি একা যেতে পারবেন না, আমি যাব আপনার সাথে। বলছে না না ঠিক আছে দাদা, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, অসুবিধা নেই। এবার কেউ কারোর পার্সোনাল জায়গাটা কেউ তো দেখাতে চায় না, এবারে সেও কি মতলবে আছে না আছে কিছু বলা যায় না, তাই না? হুম। তো এবারে ও ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে ওর কানে কানে কেউ ফিস ফিস করে বলছে যে মানে কিরে আয়, ঢুকে আয়, এরকম করে, কিরে আয়, ঢুকে আয়, আয় আয়, এরকম করে কেউ বলছে, হুম। ঠিক আছে, ফিস ফিস করে বলছে। হুম। এবার বুঝতে পারছো সেরকম সিচুয়েশনে পড়লে মানুষের আর হাত এমনি ঠান্ডা লাগবে না, আমাদের এমনি হাত পা ঠান্ডা হয়ে যাবে। সেটাই। তখন ও সঙ্গে সঙ্গে আদ্যাস্তোত্রম পাঠ করতে শুরু করে দিয়েছে, একদম কোনো কিছু না দেখে আদ্যাস্তোত্রম পাঠ করছে। পাঠ করতে করতে ওর জিনিসটা নিয়ে এসেছে, নিয়ে আসার পর ওর ব্যাপক জ্বর, ব্যাপক জ্বর, মানে আচ্ছা। প্রায় 4 দিন ও শয্যাশায়ী ছিল, 4 দিন ও শয্যাশায়ী ছিল শুধু। তারপরের থেকে আর ও বাড়িতে যায় না, যা নিয়ে আসার সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে, কেউ সবাই মিলে গেলে তখন হয়তো গেল। রিসেন্টলি ওই বাড়িতেই কিছুদিন আগে ওদের ছাদে আজন্মকাল ধরে, এখন প্রায় বহু বছর ধরে, মানে ওই যে তালা দিয়ে রেখেছে, তালাতে মরচে পড়ে গেছে, কেউ ছাদেতে ওঠে না, কেউ ছাদেতে ওঠে না, ঠিক আছে? ওর পাশের বাড়ির একজন জেঠিমা, তো ও যাচ্ছে, বলছে ওর নাম ধরে ডাকছে, বলছে এই এ, নামটা আমি উচ্চ রাখছি, বলছে এই এ তুই, হ্যাঁ রে কালকে তোদের ছাদের মধ্যে কে ঘোরাফেরা করছিল রাত্রির সন্ধেবেলা এরকম ইয়ে করলো। বলছে যে কাকিমা আমরা প্রায় বছর খানেক হলো কেউ আমরা ছাদে যাইনি, কে ওখানে ওঠাফেরা করবে? বলছে হ্যাঁ রে, উঠে ঘোরাফেরা করছিল, দুম দুম করে আওয়াজ হচ্ছিল, রাত্রেও আওয়াজ হয়, কি ব্যাপার বলতো, তোদের ছাদে কি কেউ ওঠে, চোর চোর ডাকাত কিছু হয়? বলছে, এবারে ও বলছে যে না কাকিমা এরকম তো কোনো ব্যাপার নেই, আর এই বাড়িতে চুরি করার মতো আছেই বা কি, আর কিছুই তো নেই। তখন বলছে যে তখন উনিও বুঝতে পেরেছেন, ওই ভদ্রমহিলাও বুঝতে পেরেছেন যে কিছু একটা ব্যাপার আছে। তো তারপরে ও আর তো ছাদের দিকে তাকানোর তো কোনো সিন নেই, বাদ দাও। এবারে তারপরেও বাড়িতে এসে ওর মাকে বলে, ওর মাকে বলার পর তারপরে এখন ওরা সবাই মিলে ঠিক করেছে হয়তো একটা কিছু মানে যোগ্য টোগ্য করে কোনো রকম ভাবে ওটাকে হয়তো প্রমোটিং এ দেবে বা কিছু একটা এরকম করবে হয়তো। আচ্ছা। কেননা প্রমোটিং এ দেয়নি? না না, এখনো প্রমোটিং দেয়নি, মানে ওই কাজটা না হলে ধরো এখন যদি দিয়ে দেয়, কার কিভাবে ক্ষতি হয়ে যাবে কেউ তো বলতে পারে না, তাই না? সে তো ঠিক। তো এই ছিল ঘটনা, দুটো ঘটনা। আশা করি সকলের এটা ভালো লাগবে। এই ঘটনাটা কি রিসেন্ট নাকি এটা পুরনো? এই ঘটনাটা একদম রিসেন্ট। আচ্ছা। এই ঘটনাটাও রিসেন্ট, আর লক্ষ্মীর ঘটনাটা তো তোমারটা তো রিসেন্ট, কিন্তু ওটা অনেক দিন ধরে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দুটো ঘটনাই রিসেন্ট, একদম মানে এই করা। আচ্ছা। আমার মীমাংসিত, মানে লাস্টেরটা একটা মীমাংসিত গল্প নয়, মানে অমীমাংসিত থেকে গেল জিনিসটা অ্যাকচুয়ালি। কিন্তু ভূতে ওদের যে ক্ষতি করা বা এই করা, এইটা কিন্তু কেউ কেউ কিছু করেনি। আমি ওটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। ওই জ্বরটাই হয়েছিল খালি, ওই জ্বরটাই হয়েছিল, আর এর কিছু হয়নি। আর ওই যে কানে কানে ফিস ফিস করে বলেছিল আয় ঢুকে আয়, ঢুকে আয়, ঢুকে আয়, ওইখানে কি বোঝা যাচ্ছে যে মানে না, ও যদি ও বলতে চাইছে যে ওই মানে ওর কাজটা ছিল বাইরের ওখান থেকে এটা ওর জিনিসটা নিয়ে চলে আসা, ও যদি চৌকাঠটা পার করতো তাহলে হয়তো কিছু একটা হয়ে যেত ওর। ও তো চৌকাঠ পার করে যায়নি ভেতরে, বাইরে যে একটা সিংহ দুয়ার থাকে, একটা বড় দুয়ার থাকে, ওই চৌকাঠটাও পার করে যায়নি। যেহেতু হাওয়াটা লেগেছে, কিছু না হোক অন্তত কোনো অপশক্তি বা যাই বলো না কেন, কোনো অপআত্মা যাই বলো না কেন, তার মানে আভাসটা তোর কানে এসেছে, সেই থেকে ওর জ্বরটা এসেছে, কিছুটা তো ছোঁয়া লেগেইছে।
মানে আচ্ছা। ক্ষতি হয়তো বড় হতে পারতো, কিন্তু ও বারবারই বেঁচে ফিরে এসেছে ওই আদ্যাস্তোত্রমের জোরে আর ওর ইষ্ট দেবতার জোরে। ওকে। যাকে এই ছিল আজকের দুটো ঘটনা। হুম, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আবারও ঘটনা শেয়ার করার জন্য। মোস্ট ওয়েলকাম। হুম, অনেকদিন পরই আবার আসলে, মোটামুটি 2 মাস পর। আমি সবসময় সত্যি কথা বলতে কি, আমি যেগুলো একটু ইউনিক ঘটনা, যেগুলো মানে একটু চিরাচরিত ঘটনার বাইরে ঘটনা আমার যদি থাকে বা আমি শুনি কারোর কাছ থেকে বা নিজের জীবনে ঘটে, সেগুলো আমি বলতে মানে বেশি পছন্দ করি, তাই হয়তো একটু রেয়ার আশা হয়ে যায় আমার। না না, সেটাই ঠিক আছে, সেটাই ঠিক আছে, ইউনিকনেস না থাকলে তো হবে না। হ্যাঁ, সবসময় আমি মানে কি বলতো, মানে দেখো জীবনে চলতে গেলে তো অনেক ঘটনাই ঘটে, ঠিক আছে, এবং সেগুলো যদি আমি ভৌতিক কথার মতো একটা বড় প্ল্যাটফর্মে যদি এখন আমি একটা বলতে থাকি, তাহলে কিন্তু মানে শ্রোতা বন্ধুদের কাছে এটা চিরাচরিত একটা নর্মাল জিনিসই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমার কেন, যে কোনো মানে শ্রোতা বন্ধুরাই যে ঘটনা শোনান না কেন, আমার মনে হয় যদি একটু ইউনিক থাকে বা তাদের ঘটনার মধ্যে যদি একটু ভয় থাকে, আবার কখনো সবসময় ভয়ের থাকে না, ভয়ের ছাড়া তন্ত্র মন্ত্র সবকিছু মিলিয়ে মিশিয়ে যদি একটুখানি থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় ভৌতিক কথা আরো অনেকে করবে। ছোট্ট একটা হিন্টস দিয়ে রাখি, খুব শীঘ্রই একটা তন্ত্র নিয়ে আলোচনা আসতে চলেছে পডকাস্টে। একজন আছেন যিনি শেয়ার করবেন, তিনি নিজে একজন তন্ত্রের সাধক আর কি। আচ্ছা, তো খুব শীঘ্রই আসবে ওটা, মানে ওনার বা আমারও একসঙ্গে যেটা সময়টা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, মানে ফিক্সড হচ্ছে না, দেন ফিক্সড হয়ে গেলেই আশা করছি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর আমি তোমাকে তোমাকে আগেও বলেছিলাম, আবারও একবার বলছি, একটু পারলে অনেক তো তোমার শ্রোতা বন্ধুরা রয়েছে বা যারা বলতে চায় ঘটনা বা করতে চায়, তুমি একটু লাইভ দিয়ে শুরু করো, লাইভ পডকাস্ট। আমার মনে হয় তাতে একটুখানি ভালো ভয়ের ব্যাপারটা কিন্তু আসবে। মানে লাইভ বলতে কি বলতে চাইছো? লাইভ পডকাস্ট। ওকে, মানে একদম আনকাট, তাই তো? একদম আনকাট ব্যাপারটা থাকবে, মানে যেখানে যেখানে তোমার ঘটনাগুলো একটু ইউনিক থাকবে, তুমি মাঝে মাঝে একটু লাইভ পডকাস্ট নিয়ে এলে, অন্তত মাসে যদি একটাও হয়, সেটাও আমার মনে হয় খুব ভালো হবে। এটা ওকে, ট্রাই করব। তোমার স্টুডিওতে বসেও যদি বলা যায়, এটাও ঠিক আছে, ট্রাই করে অবশ্যই দেখবো। থ্যাংক ইউ। ভৌতিক কথার জন্য খুব শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। আমরা যেন 100 এপিসোড আমরা এখনো পর্যন্ত পার করেছি, 110 বোধহয়, এখন 107 নাম্বার চলেছে, লাস্ট আপলোড হয়েছে। হ্যাঁ 107, যাই হোক, এরকম যেন 100 100 100 100 100 100 100 100 এইভাবে যেন আমরা পেরোতে পারি, এরকম একটা আমি অবশ্যই প্রার্থনা করি ভগবানের কাছে। তো একদম সেটাকে বজায় রেখো, নিজের গুণগত মান সমস্ত কিছু তুমি বজায় রেখে ভৌতিক কথাকে নিয়ে এগিয়ে চলো। দেখবে আমি কেন, মানে প্রত্যেক শ্রোতা বন্ধুরাই কিন্তু বুধবার আর রবিবারের জন্য অপেক্ষা করে থাকবে। একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ওভার দ্য কল বা যে কোনো প্রকারে পডকাস্ট আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।